বাসর ঘরে এক হাত ঘোমটা দিয়ে বসে আছে রানী। এই মুহূর্তে রানীর চোখে হাজারো স্বপ্নের আনাগোনা। যে মানুষটাকে সেই ছোটবেলা থেকে শুধু কল্পনাতেই ভালোবেসে আসছে, আজ সে মানুষটি ওর কল্পনা ছেড়ে বাস্তবে ধরা দিবে। রানী মনে মনে অনেক খুশি, সাথে সাথেও লজ্জাও লাগছে। মনে মনে ভাবছে, আচ্ছা, আমার সেই 1 বছর বয়সের বরটা দেখতে কেমন হবে? সেও কি আমাকে নিয়ে এইভাবে কল্পনা করত? আমি তাকে না দেখে যতটা ভালোবাসি, সেও কি ততটাই ভালোবাসবে আমাকে? এই মুহূর্তে হাজারো প্রশ্ন এসে ভর করছে রানীর ছোট্ট হৃদয়ে। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে রানী একটু নড়েচড়ে বসলো। কেউ একজন আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে আসছে। রানী এবার বিছানা থেকে নামলো। হঠাৎ কর্কশ কণ্ঠে বলে উঠল, ডোন্ট টাচ মি। আমি তোমাকে আমার বউ হিসেবে মানি না, আর তুমি আমাকে নিজের স্বামী মনে করে ভুল করো না। তোমার মতো একটা গ্রাম্য অশিক্ষিত মেয়েকে এই রাজ কোনোদিন বউ হিসেবে মানবে না। এসব আপনি কি বলছেন? আপনি জানতেন না আমাদের বিয়েটা সে ছোটবেলাতেই হয়েছে? তখন আমার বয়স ছিল মাত্র 1 বছর। আঙ্কেল, না, আমি জানতাম না। আর একটা কথা, তোমরা গ্রাম্য মেয়েরা নাকি খুব স্বামী ভক্ত হও, তাহলে তোমার ওই মুখ কখনো আমাকে দেখানোর চেষ্টা করবে না। তুমি এখন বিছানা থেকে নামো, আমি ঘুমাবো। রাজ একটা বালিশ রানীর গায়ে ছুঁড়ে মেরে বলে, ফ্লোরে শুয়ে পড়ো। রাজের মুখে কথাগুলো শুনে যেন মনে হচ্ছে ওর পুরো পৃথিবী দুমড়ে মুচড়ে আসছে। চোখে বরকে ঘিরে হাজারো স্বপ্ন যেন এক নিমিষেই চুরমার হয়ে গেল। বাঁধ ভাঙা জোয়ার এসে পড়ছে রানীর দু চোখে। রানী মনে মনে ভাবছে, এখন তার কি হবে, কোথায় যাবে সে? এই দুনিয়াতে আপন বলতে তার আর কেউ নেই। এবার আসা যাক পরিচয় পর্বে। আমাদের গল্পের নায়িকা মোহসানা জান্নাত রাহনী। খুব ছোটবেলাতেই বাবা মা দুজনেই মারা যায়। এরপর দাদু আর দাদু ভাই রানীকে কোলে পিঠে মানুষ করে। রানী খুব মেধাবী ছাত্রী। এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। খুব ভালো ছাত্রী হওয়ার কারণে ভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে, তাই ঢাকাতে কোচিং করে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। গত মাসে 18 বছর পূর্ণ হয় রানীর। কয়েক মাস আগে রানীর দাদুও পরলোক গমন করে। দাদু ভাই রানীকে নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ দাদু ভাই চায় তার ছোট ছেলের কাছে সৌদি আরবে চলে যাবে। কিন্তু রানীর জন্য তো একটা নিরাপদ স্থানের দরকার, যেখানে রানী সারা জীবন সুখে থাকবে। তাই দাদু ভাই রানীকে ডেকে আবার নতুন করে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আগামীকাল তার ফ্লাইট। এবার দেখা যাক রাজ আর রানীর বিয়েটা ছোটবেলাতে কি করে হলো। রাজের বাবা আর রানীর বাবা দুজন বেস্ট ফ্রেন্ড ছিলেন। রাজ জন্ম হওয়ার পর রাজের বাবা রানীর বাবাকে বলে, বন্ধু, তুই তো এখনো বিয়ে করিসনি, কিন্তু দেখ আমার ছেলে পৃথিবীতে এসে গেছে। তাই ভাবছি তোর যখন মেয়ে হবে তখন তোর মেয়েকে আমার ছেলের বউ করে নিব। আচ্ছা ঠিক আছে বন্ধু, হবে। 6 বছর পর রানীর জন্ম হলো। এবার রাজের বাবা বলে, বন্ধু মেয়ে তো হলো, তা আমার ছেলের সাথে বিয়ে দিবি কবে? বন্ধু, আমার মেয়ে বড় হোক আর তোর ছেলেও। কিন্তু বিপত্তি ঘটলো। রানীর বয়স যখন 1 বছর, রানীর বাবা হঠাৎ স্ট্রোক করে মারা যায়। রানীর বাবা মারা যাওয়ার শোক রানীর মায়ের সহ্য হয়নি, তাই তিনিও স্ট্রোক করে বসে। রাজের বাবা তার কথা রাখতেই রাজের সাথে রানীর বিয়ে দিয়ে দিল। কিন্তু রাজের বাবা বিয়ের কথাটা রাজের থেকে গোপন রাখলো। রাজের বাবা বিয়ের কথা বলেনি, তার কারণ হলো ছেলের লেখাপড়ায় যাতে এর প্রভাব না পড়ে। রানী একটু বড় হলেই দাদু রানীকে তার বিয়ের কথা তাকে বলে দেয়। রাজ ঢাকা ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, ঢাকা ভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করে। এদিকে রানী ফ্লোরে একটা পাটি বিছিয়ে বসে রইল আর অপেক্ষা করতে লাগলো কখন সকাল হবে। ফজরের আজান হলে রানী রাজ আর ওর বাবাকে দুটো চিঠি লিখে বইয়ের সাজ সেরে ফ্রেশ হয়ে কিছু না নিয়েই বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে। সকালবেলা রাজের বাবার ঘুম ভাঙতে বালিশের ফজরের আজান হলে রাজ আর ওর বাবাকে দুটো চিঠি লিখে
বইয়ের স্বাদ ছেড়ে ফ্রেশ হয়ে কিছু না নিয়েই বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে। সকালবেলা রাজের বাবার ঘুম ভাঙতেই বালিশের পাশে দেখতে পেল একটা কাগজ। তিনি কাগজটা খুলে দেখল একটা চিঠি। আঙ্কেল, আমি ছোটবেলা থেকেই একটা অভাগী মেয়ে, সেটা আপনিও জানেন। ভেবেছিলাম শ্বশুরবাড়িতে আসলে বাবা মা বোন পাবো, কিন্তু পোড়া কপালে সেই সব বোধহয় নেই। গতরাতে আপনার ছেলে পরিষ্কার করে জানিয়ে দিল যে সে আমাকে কোনোদিন বউ হিসেবে মানতে পারবে না। তার উপর দিব্যি দিয়েছে তাকে যেন মুখ না দেখাই। এখন আপনি বলেন আমি কি করে আপনার বাড়িতে থাকি? ভুলটা আপনিই করেছেন আঙ্কেল, বিয়ের কথাটা আপনার ছেলেকে না জানিয়ে। যাই হোক, আমার কপালে হয়তো এটাই লেখা ছিল। আমি ফিরে যাচ্ছি আমার গন্তব্যে। আপনি আমার জন্য চিন্তা করবেন না। ইতি, রানী। চিঠিটা পড়ে রাজের বাবা চোখ থেকে দুফোঁটা জল ঝরিয়ে চলে আসলো রাজের রুমে। এসে রাজের পাশে বসে রাজের মাথায় হাত রাখলো। রাজের ঘুম ভেঙে যায়। বাবা, তুমি এত সকালবেলা আমার রুমে, কিছু বলবে? তুই কাল বোমার সাথে কি করছিস? আমি তো কিছু করিনি। তাহলে সে চলে গেল কেন? চলে গেছে? ভালোই হলো, আপদ বিদায় হলো। বাবা এবার রেগে গিয়ে বলে, রাজ, তাহলে তুমি কি চাও? বাবা, তোমার কি মনে হয় না আমি এতটা শিক্ষিত একটা ছেলে, ভার্সিটির টিচার, আমার বউ কিনা গ্রামের অশিক্ষিত একটা মেয়ে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। বলেই চলে গেল। রাজও তার বালিশের পাশে একটা চিঠি পেল। চিঠিটা খুলে পড়তে শুরু করলো। নাম না জানা বর, প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। আমিও তার ব্যতিক্রম নই। তার উপর ছোটবেলা থেকে জেনে এসেছি আমি বিবাহিতা। একটু একটু করে আপনার জন্য আমার হৃদয়ে ভালোবাসায় একটা বাগান তৈরি করেছি। মনে মনে আপনাকে নিয়ে তৈরি করেছি ছোট্ট সুখের একটা ঘর। ভেবেছিলাম সেখানে ভালোবাসায় কোনো কমতি থাকবে না, কিন্তু আপনি তা এক নিমেষেই অলীক স্বপ্নে পরিণত করে দিলেন। ভেঙে চুরমার করে দিলেন সমস্ত আশা আকাঙ্ক্ষা। কখনো ভাবতেও পারিনি আপনি আমার জীবনটাকে এইভাবে এলোমেলো করে দিবেন। তবুও আমি আপনার বাড়িতে থেকে যেতাম, কারণ আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। কিন্তু আপনার দিব্যি শুনে আর থাকা সম্ভব হলো না। আমি চলে যাচ্ছি আপনার জীবন থেকে। জানি আপনি খুশি হবেন, আর এটাও জানি আপনি আমাকে খোঁজার চেষ্টাও করবেন না। ভালো থাকবেন। ইতি, অজানা আগন্তুক। রাজ চিঠিটা পড়ে টেবিলের ভাঁজে রেখে দিল। এদিকে সকাল সকাল বাড়ির বউ চলে যাওয়াতে রাজের মা আর বোন রাইসা রানীকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতে শুরু করলো। আমি তোমাকে আগেই বলেছিলাম, যে মেয়ের বাবা মা থাকে না সে মেয়ে কোনোদিন ভালো হতে পারে না। কাউকে কিছু না বলে এভাবে কি করে চলে যেতে পারে? এবার হলো তো আমাদের মান সম্মান খোয়ালো। বাবা, প্রথমে এই মেয়েকে আমার মোটেও সুবিধার মনে হয়নি। এবার তুমি খুশি হয়েছো তো? কি প্রয়োজন ছিল এমন একটা মেয়েকে ভাইয়ের বউ করে আনার? দেখো, এই মেয়ের সাথে বিয়েটা কিন্তু 17 বছর আগে হয়েছিল। কই, তখন তো তোমাদের কোনো আপত্তি ছিল না, তাহলে এখন কেন? বাবা মা আর বোনের চিল্লাচিল্লি শুনে রাজ বেরিয়ে আসলো। সকাল সকাল তোমাদের সবার কি হলো? তোর বউ চলে গেছে আর তুই নিশ্চিন্তে আছিস কি করে? কারণ ওকে আমি চলে যেতে বলছি। কেন চলে যেতে বললি? একটিবার বাবার সম্মানের কথা ভাবলি না? আমার পক্ষে এমন একটা গ্রাম্য খ্যাত মেয়েকে বউ হিসেবে মেনে নেওয়া সম্ভব না, তাই। তুই কি বলছিস? তা তোর ধারণা আছে? রাইসার বাবা রাইসাকে থামিয়ে দিয়ে বলেন, রাইসা, চুপ কর। আমি আর এ নিয়ে কোনো কথা শুনতে চাই না। ওর যেটা ভালো মনে হয়েছে সেটাই করছে। তবে আজ থেকে ওর কোনো ব্যাপারে আমাকে আর পাশে পাবে না। এদিকে রানী বিকেল নাগাদ ঢাকাতে এসে পৌঁছালো। রানীকে দেখে মিনা ভূত দেখার মতো চমকে উঠে। কি হলো, তোর না কাল বিয়ে হয়েছে, আজকে তুই এখানে কি করে? আগামী দিন ভার্সিটির অ্যাডমিশন টেস্ট, তাই চলে আসলাম। কেন, তোর কোনো সমস্যা? আরে আমার সমস্যা থাকবে কেন? তুই একা এসেছিস নাকি দুলাভাইকে সঙ্গে করে নিয়ে এসেছিস? আর দুলা ভাই। রানী, দুলাভাই তোকে বাসরাতে কি গিফট দিল? দিল দিব্যি। মানে? তার মুখ যাতে না দেখি সেই দিব্যি। আমি কিন্তু কিছুই বুঝতেছি না। তোকে এত কিছু বুঝতে হবে না। কাল থেকে কিছু খাইনি, খাবার থাকলে খেতে দে, খুব ক্ষুধা লেগেছে।
তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে ভাত দিচ্ছি। রানী ফ্রেশ হয়ে এসে খেতে বসলো। এবার বল কি হয়েছে। রানী, সে আমাকে বউ হিসেবে মেনে নেয়নি। আমার মতো গ্রাম্য অশিক্ষিত মেয়েকে সে বউ হিসেবে মেনে নিতে পারবে না। কিছু বলার সুযোগটাই তো দেয়নি, বলবো কি করে। কিন্তু আমি ভাবছি এখন চলবো কি করে। দাদু ভাই চলে গেছে বিদেশে, এখন এই পেটটাকেও তো বাঁচিয়ে রাখতে হবে। বুদ্ধিটা মন্দ না। আচ্ছা তাই করব, বাদ দে, আমি একটু বিশ্রাম নিব। পরদিন রানী আর মিনা ভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিল। পরীক্ষা দুজনের খুব ভালো হয়েছে। দুজনেই বাসায় আসলো। খাওয়া দাওয়া শেষে দুজনে একটা ঘুম দিল। সন্ধ্যাবেলা রানী পুরুষের মতো সেজে মুখে মাস্ক আর মাথায় হেলমেট পরে বাইক নিয়ে বেরিয়ে পড়লো। রানী প্রথম সাওয়ারি ফোনে লোকেশন পাঠালো। রানী গিয়ে সেখানে উপস্থিত হলো। রানী কোনো কথা না বলে হেলমেট হাতে নিয়ে ইশারায় বাইকে বসতে বলল। রানীর প্রথম যাত্রী আর কেউ নয়, সে হলো ওরই স্বামী রাজ। রাজ বাইকে উঠে রানীর কোমরে হাত রাখলো। রানী কিছুটা চমকে উঠল। রানী বাইক চালিয়ে রাজের গন্তব্যে আসলো। এবার রানী মাথায় হেলমেটটা খুলতেই ওর চুলগুলো খুলে যায়। রাজ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আমি এত সময় তাহলে একজন লেডি বাইকারের সাথে এসেছি? কেন স্যার, আগে বুঝলে বুঝিয়ে আমার পেছনে উঠতেন না? আমি কি বাইক খারাপ চালাই? ঠিক সেটা না, আসলে খুব কৌতূহল হলো রাতের বেলাতে একা একটা মেয়ে বাইক নিয়ে রাস্তায় নামার কারণটা কি। রানী একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, জি স্যার, আমার জীবনটা অন্যরকম হতে পারত, কিন্তু স্বপ্নগুলো কেমন করে যেন ওলট পালট হয়ে গেল। আসলে স্যার আমি অনাথ একটা মেয়ে, এত বড় পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। এখন নিজের পেটটাকেও তো চালিয়ে রাখতে হবে। আসি স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বলেই বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওয়ালাইকুম আসসালাম। রাজ মনে মনে বলে, রঙের এই দুনিয়ায় আল্লাহ, তুই মানুষকে কতটা অসহায় করতে পারো। কেউ পেটের তাগিদে দিনরাত পরিশ্রম করে চলে, আবার কেউ 5 স্টার হোটেলে খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে। পরদিন সকালবেলা রাজ ভার্সিটিতে আসতেই দেখা হয়ে গেল রিশাদ আর রিয়ার সাথে। কি রে, নতুন বউকে ছেড়ে হঠাৎ ঢাকাতে, নাকি বউকেও নিয়ে এসেছিস? ফালতু কথা রাখো। আমি তো তোকে আগেই বলে গেছিলাম যে মেয়েকে বাবা আমার জন্য বউ করে আনছে, তাকে আমি কোনোদিন বউ হিসেবে মানব না। বন্ধু, তুমি ভুল করছো। বিয়েটা কিন্তু ছেলে খেলা নয়, একটা মেয়ের সারা জীবনের প্রশ্ন। বাদ দে রিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। চলো আমরা কোথাও গিয়ে বসি। ওকে চলো। তুই অফিস রুমে যা, আমি আসছি। এরপর রাজ আর রিয়া গিয়ে একটা বেঞ্চেতে বসলো। কি বলবে বলো। আসলে বলতে চেয়েছি রিয়া, তুমি কি আমাকে বিয়ে করবে? তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। রাজ, তুমি এখন বিবাহিত। গতকাল আঙ্কেল আমায় ফোন করেছিল, সবটা বলেছে। শোনো রাজ, আমিও যে তোমায় অপছন্দ করতাম এমনটা না, তবে আমাদের মাঝে কোনো সম্পর্ক হয়নি কোনোদিন। তার চেয়ে বড় কথা হলো যে মেয়েটা শিশুকাল থেকে জেনে এসেছে সে বিবাহিতা, তার হৃদয় জুড়ে তুমি কতটা বিরাজ করছো তাকে একবারও ভেবে দেখেছো? কিন্তু আমার হৃদয়ে তার জন্য যে কোনো জায়গা নেই। আমার বলা এখনো শেষ হয়নি রাজ, আমিও একটা মেয়ে। তুমি তোমার বউয়ের সাথে যে ব্যাপারটা করছো তার কোনো ক্ষমা হয় না। তাছাড়া রাজ, আমি আগামী সপ্তাহে লন্ডনে চলে যাচ্ছি পিএইচডি করার জন্য। এখন ভাবছি লন্ডনেই সেটেল হয়ে যাব, আর হয়তো দেশে ফেরা হবে না। তোমাকে বলছি, বউয়ের কাছে ফিরে যাও, তাকে তোমার মতো করে নাও। এখন আসি, ভালো থেকো। রিয়া প্লিজ চলে যেও না, আমার কথাটা তো শুনে যাও। রিয়ার পিছু ফিরে না তাকিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল। রাজের এবার খুব রাগ হচ্ছে আর মনে মনে রানীকে হাজারটা গালি দিতে লাগলো, কারণ আজ ওর জন্য রিয়া তার জীবন থেকে হারিয়ে গেল। রাজ রাগে কটমট করতে করতে নিজের বাসায় চলে আসে। এই মুহূর্তে রাজের মনে হচ্ছে তার পুরো পৃথিবীতে অন্ধকারের কালো ছায়া নেমে এসেছে। যে মেয়েটাকে বিগত 5 বছর যাবৎ ভালোবেসে এসেছে, সে এক নিমিষে ওকে অ্যাভয়েড করে চলে গেল। তাহলে সত্যি কি ভালোবাসার কোনো মূল্য নেই? রাজ নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। সন্ধ্যা হলে রাজ উগার অ্যাপের মাধ্যমে
রানীকে মেসেজ করে তার বাসার সামনে আসার জন্য। একটু পর রানী বাইক নিয়ে আসে। রানী আর আজকে দেখে বলে, স্যার আপনি? হ্যাঁ আমি। কেন, আমাকে বুঝি আশা করেননি? কি যে বলেন স্যার, আমরা হলাম বাইকার, যাত্রী কে হলো সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু আপনি কোথায় যাবেন সে লোকেশন কিন্তু পাঠাননি। আপনি রাত কয়টা পর্যন্ত বাইক চালান? রাত 10টা। আজ আমি আপনার সাথে রাত 10টায় ঘুরব। আপনার কোনো সমস্যা নেই তো? না স্যার, সমস্যা নেই। ওয়েট, আমি তাহলে মেসেজ করে জানিয়ে দিই আজ 10টা পর্যন্ত আমার যাত্রী আছে। ওকে। হয়ে গেছে, এবার এই হেলমেট পরে বাইকে বসুন। আপনার নামটাই তো জানা হলো না, কি নাম আপনার? আমার নাম রানী। আমি রাজ। একটা কথা বলবো? জি স্যার বলুন। বাইকটা কি আমি চালাতে পারি? সরি স্যার, আপনাকে আমার পেছনেই বসতে হবে, কারণ আমাদের বাইকারদের রাস্তার অভাব নেই। কেউ দেখে নিলে সমস্যা হতে পারে, হয়তো ভাববে আমি ভালো করে বাইক চালাতে পারি না, তাই যাত্রীরা বাইক চালাচ্ছে। তাহলে এই কাজটাও আমি হারিয়ে ফেলবো, আর কাজটা যদি একবার হারিয়ে ফেলি তাহলে স্যার আমার চলবে কি করে? আচ্ছা চলুন। রানী বাইক স্টার্ট দিল। স্যার আমাকে ধরে বসুন, যদি পড়ে যান। আচ্ছা, আপনি রাত 10টা পর্যন্ত বাইক চালিয়ে কত টাকা পান? ঠিক নেই স্যার। আমি আপনাকে 1500 টাকা দিলে হবে তো? এতগুলো লাগবে না, আপনি আমাকে 1000 টাকা দিলেই হবে। আপনি আইসক্রিম খান? তবে মাঝে মধ্যে। কিন্তু কেন? সামনে একটা আইসক্রিমের দোকান দেখা যাচ্ছে, ওখানে বাইকটা থামান। রানী আইসক্রিমের দোকানের সামনেই বাইক থামালো। রাজ গিয়ে 2 কোন আইসক্রিম কিনে আনলো। একটা রানীর সামনে ধরে বলে, এটা আপনার জন্য। কিন্তু স্যার এখন আমি আইসক্রিম খাবো না। কেন? রাতের বেলাতে প্রতিদিন বাইক চালাই, এখন যদি আইসক্রিম খাই তাহলে ঠান্ডা লেগে যেতে পারে, তাই খাবো না। আজ না হয় খেলেন। রাজের অনুরোধ রানী ফেলতে পারল না। রানী আইসক্রিমটা নিয়ে রাস্তার এক পাশে চলে গেল, যাতে করে ওর মুখটা কেউ দেখতে না পারে। আইসক্রিম খাওয়া শেষ হলে রানী আবার বাইক চালানো শুরু করলো। স্যার আপনি কি করেন সেটাই তো জানা হলো না। আমি ঢাকা ভার্সিটির টিচার। মাশাল্লাহ। রাত 10টা পর্যন্ত দুজন বাইকে করে ঘুরে বেড়ালো। রাজে গন্তব্যে নামিয়ে দিলে রাজ 1500 টাকা রানীকে দিলে রানী 500 টাকা ফেরত দেয়। রাখুন, আমি আপনাকে খুশি হয়ে দিলাম। সরি স্যার, আমি বেশি টাকা নিতে পারবো না। ওকে। আচ্ছা, আমি যদি আপনাকে প্রায় সময় ডাকি আসবেন তো? আসবো স্যার, আমি টাকা পেলেই তো হলো। তাহলে স্যার আসি। ওকে। রাজ প্রায় রাতেই রানীর বাইকে করে রাত 10টা পর্যন্ত ঘুরে বেড়ায়। ব্যাপারটা রানী মিনার সাথে শেয়ার করে। কেটে গেল কয়েকটা দিন। রানী আর মিনা দুজনেই ভার্সিটিতে চান্স পেয়ে ভর্তি হলো। কয়েকদিন পর ওদের ক্লাস শুরু হবে, তাই রানী আর মিনা শপিং করতে বের হয়েছে। মিনার একটা কুর্তি পছন্দ হলে দোকানদারকে বলে প্যাক করে দিতে। ঠিক তখনই একটা ছেলে এসে কুর্তিটাকে ধরতে গেলে মিনার হাত স্পর্শ হয়। মিনা কুর্তিটা ছেড়ে দিয়ে চোখ রাঙিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলে, এই যে মিস্টার। রিশাদ। যাই হোক, আপনার কুর্তিটা দেখার ইচ্ছে হয়েছে, তো আমাকে বলবেন যে আপনি কুর্তিটা দেখতে চাই। তা না করে আমার হাত স্পর্শ করলেন কেন? তাতে কি হয়েছে? আপনার হাতটা পচে গেল? একদম ফালতু কথা বলবেন না। আপনি একটা নন মাহারাম পুরুষ মানুষ, আমার হাত কেন স্পর্শ করবেন? সরি না বলে তর্ক করা শুরু করে দিলেন। পাশ থেকে রানী আস্তে করে বলে, মিনা কি করছিস? ঝগড়া কেন করছিস? সরি বল আর এখান থেকে চল। ওদিকে রাজ ও রিশাদকে আসতে বলছে। মেয়ের মতো ঝগড়া করছিস কেন? ওটা রাখ আর এখান থেকে চল। দোকানদার ভাই, এই কুর্তিটা আমাকে প্যাক করে দিন। সরি স্যার, এই কুর্তিটা ম্যাম আগে প্যাক করতে বলেছে, আপনি অন্য কিছু দেখুন। সরি মিস্টার রিশাদ ভাইয়া, আপনি কুর্তিটা ওনাকে দিয়ে দিন। আপনি আমাকে এই কালারের আরেকটা দিন। এই কুর্তি একটাই আছে, আমার স্টক খালি ম্যাম। ওকে, সমস্যা নেই, অনেকেই দিয়ে দিন। রানী চল। আশ্চর্য, এটা আমার কেমন মেয়ে? নিজের পছন্দের জিনিস এভাবে ছেড়ে দিয়ে চলে গেল। অন্য কোনো মেয়ে হলে যে করেই হোক
অন্য কোনো মেয়ে হলে যে করেই হোক এই কুর্তিটা নিয়ে যেত। আপনার এমনটা মনে হলো কেন? কারণ স্যার, সচরাচর যা হয় আমি তাই বলছি। শুনেছি পর্দা করা মেয়ে ভদ্র হয়, হয়তো তাই হবে। আসলেই তো এত তাড়াতাড়ি হার মেনে নিল। দোকানদার ভাই, আপনার ম্যাম মনে হয় ভুল করে পাশ রেখে চলে গেছে। দিন আমি রেখে দিচ্ছি, ঘুরে ফিরে আবার আসবে। দাম কত হলো? এরপর দাম দিয়ে ওরা দুজন চলে গেল। এই চা, আমি মনে হয় পার্সটা ভুল করে কুর্তির দোকানে ফেলে এসেছি। চল আবার। তুই সব সময় এই কাজটা খুব ভালো পারিস। আবারও আসলো দোকানে পার্স নিতে। আমার পার্সটা মনে হয় ভুলে আপনার দোকানে রেখে গেছি। জি ম্যাম, এই নিন। রানী আর মিনা শপিং করে একটা রেস্টুরেন্টে ঢুকলো খাওয়ার জন্য। ওখানে রাজ আর রিশাদও বসলো। দেখ সেই মেয়ে দুটো। তা আমি কি করব? তোর কিন্তু সরি বলে সাথে ধন্যবাদও দেওয়া উচিত ছিল। রানী আর মিনা বসে ওয়েটারকে বলে পর্দা টেনে দিতে। ওয়েটার পর্দা টেনে অর্ডার নিয়ে চলে গেল। আশ্চর্য, পর্দা টেনে বসার কি আছে? তাতেও তোর সমস্যা? একটু বেশি পর্দাশীল মনে হচ্ছে। তোকে আমি আমার এক যাত্রীর কথা প্রায় বলি না? কিন্তু কি হয়েছে? তুই যে ছেলেটার ঝগড়া করলি, তার পাশে যে ছেলেটা ছিল সেই হলো রাজ। ও মনে হয় তোকে চিনতে পারিনি। চিনতে পারবো কি করে? সে তো মুখটাই এখন পর্যন্ত দেখতে পারিনি, আর দেখতেও পারবে না। রানী আর মিনা খাওয়া শেষ করে বিল মিটিয়ে বাইরে আসলো। পিছু পিছু ওরা দুজন আসলো। এক্সকিউজ মি ম্যাম। রানী আর মিনা পিছু ফিরে তাকাতেই ওদের দেখলো। কিছু বলবেন? আসলে ম্যাম সরি, তার সাথে ধন্যবাদ। ইটস ওকে, মিনা চল। বলেই রানী মিনার হাত ধরে টেনে নিয়ে আসলো। কারণ রানী জানে এখন যদি ওকে নিয়ে না আসে তাহলে ও আবার ছেলেটার সাথে ঝগড়া বাঁধাবে। তাহলে ম্যাম আপনার নাম মিনা? নাইস নেম। মিনা পিছু ফিরে রিশাদকে হাত উঠিয়ে চড় দেখাচ্ছে। মিনা হচ্ছেটা কি? চল বলছি। মিনার এমন কাণ্ডে রিশাদ কিছুটা ভড়কে যায়। তারপর রিশাদও মিনাকে একটা চড় মেরে দিল। এটা রাজের চোখে এড়ালো না। রাজ হাসতে হাসতে বলে, তুই পারিসও বটে। ও আমাকে চট দেখালো কেন? ফাজিল মেয়ে একটা। আবার সামনে পেলে তোলে একটা আছাড় মারবো। বুঝেছি, এবার চল। এদিকে মিনা রাগে কটমট কটমট করতে লাগলো। শালার কত বড় সাহস আমার চোখ মারে! ইচ্ছে করছে না চোখ দুটো তুলে মার্বেল খেলি। শালা উল্টো বাদুর। ক্ষমা দেব, আর একটু চুপ থাক। এই সাতচুনি, তোর সমস্যা কি বল? হ্যাঁ, আমি বকা দিচ্ছি বজ্জাতটাকে, তাতে তোর এত জ্বলছে কেন? আমার আবার কিসের সমস্যা? তাহলে চুপ থাক। সন্ধ্যার সময় রানী বাইক নিয়ে বের হতেই রাজের মেসেজ পেল। রানী মনে মনে বলে, এই ছেলেটা দেখছি আমাকে জ্বালিয়ে মারবে। প্রতিদিন আমার সাথে ঘোরার কি আছে? নিজেই তো একটা বাইক কিনে নিতে পারে। একটু পর রানী রাজের পাঠানো লোকেশনে আসলো। রাজ রানীকে দেখে ওর দিকে এগিয়ে আসলো। আসছো? দেখতে পারছিস না আসছি না আসছি? আসছি না আসি নাই? ইচ্ছে করছে হেলমেটটা দিয়ে মাথাটা ফাটিয়ে দিতে। আমার মাথা পরে ফাটিও। এখন চলো। আর দাও হেলমেট। মানে স্যার? তুমি না এইমাত্র বললে হেলমেট দিয়ে আমার মাথা ফাটাতে ইচ্ছে করছে। কই স্যার, আমি তো বলিনি। আচ্ছা রানী, আমাকে নিয়ে তোমার ঘুরতে ভালো লাগে না? তাহলে বলে দাও, কাল থেকে তোমাকে আর ডাকবো না। আরে স্যার, কি যে বলেন! এখানে ভালো লাগা মন্দ লাগার প্রশ্ন আসছে কেন? আপনি আমার যাত্রী, আর আমি আপনার চাহিদা অনুযায়ী সার্ভিস দিই। ঠিক তো? জি স্যার। তুমি আমাকে স্যার স্যার কেন ডাকো? আমি কি তোমার স্যার? আপনি এত বড় একজন মানুষ, আপনাকে স্যার না বলে উপায় আছে? এখানে বাইক থামাও। ওকে স্যার। চলো ওখানে গিয়ে বসি। আজ আমরা এখানে বসে গল্প করব। কিন্তু স্যার। দূর, এত কিন্তু কিন্তু কেন করো? চুপ করে বসো তো। রানী আর কোনো কথা না বলে রাজের পাশে বসে পড়ল। আমরা কি বন্ধু হয়ে পারি না? রানী এবার অবাকের চরম সীমায় পৌঁছে বলে, স্যার আপনার শরীর ঠিক আছে তো? কেন? আপনি আর আমি বন্ধু। হাসলেন। এভাবে কেন বলছো? কোথায় আপনি আর কোথায় আমি? তাছাড়া আপনি আমার থেকে বয়সে বেশ বড়। আমি। আচ্ছা তোমার এফবি আইডির নাম কি?
মুনসানা জান্নাত রানী। ওকে, তোমাকে আমি রিকোয়েস্ট দিচ্ছি। আমার আইডির নাম হলো মঈনুল হাসান রাজ। ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করব? জি করুন। বিয়ে করছো না কেন? বিয়ে বয়স তো হয়েছে। আর বিয়ে? স্যার থাক না, আমরা না হয় কেউ কারোর ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস না করি। আচ্ছা ঠিক আছে, চলো, যাওয়ার সময় হয়ে গেছে। তার আগে কিছু খেয়ে নেই। স্যার আমি এখন খাবো না, কারণ আমি আমার এক বান্ধবীর সাথে থাকি। আসার সময় বলে এসেছি রাতের জন্য রান্না যেন না করে। আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো। ওকে চলো, আজ না হয় আমি তোমাদের বিরিয়ানি কিনে দিব। কিন্তু স্যার। আবার কিন্তু? আমি তাহলে প্যাক করে নিয়ে যাব, আমি একটা ফ্রেন্ডের সাথে থাকি। রানী আর কোনো কথা বলল না, এরপর প্যাকেট নিয়ে চলল। রানী রাজকে ওর গন্তব্যে নামিয়ে দিয়ে নিজে চলল বাসার উদ্দেশ্যে। রাজ বাসার কলিং বেল বাজাতেই রিশাদ দরজা খুলে দিল। রিশাদ রাজকে হাজারটা প্রশ্ন ছুড়ে দিতে লাগলো। প্রতি রাতে তুই কোথায় যাস? আমরা 10টায় ফিরে আসি। আগে তো এমন ছিলি না। আবার খারাপ কিছুর সাথে জড়িয়ে পড়ছিস না তো? ইত্যাদি ইত্যাদি। প্যাকেটটা ধরো, আমাকে ভিতরে ঢুকতে দে, তারপর তোর সব প্রশ্নের উত্তর দিচ্ছি। রিশাদ প্যাকেটটা নিয়ে আবার জিজ্ঞেস করে, কি আছে এই প্যাকেটে? বিরিয়ানি। হঠাৎ বিরিয়ানি আনলি যে? আমাকে ফ্রেশ হতে দে, তুই গিয়ে বিরিয়ানি খাবার ব্যবস্থা কর। খেতে খেতে সব বলবো। ও আমি তোর বউ নাকি? পারবো না আমি। তুই মেয়ে হলে আমি তোকেই বিয়ে করতাম। এবার থাম, যা ফ্রেশ হয়ে আস, আমি খাবার বাসছি। ওকে। এরপর রাজ ফ্রেশ হয়ে খেতে আসলো। এবার বল কাহিনী কি? আসলে আমি রিয়াকে মনে মনে সেই 5 বছর আগে থেকে ভালোবেসে আসছি। সেদিন ওকে ভালোবাসার কথা জানালে ও আমাকে রিজেক্ট করে চলে যায়। তখন খুব কষ্ট হয়েছে। হঠাৎ খোঁজ পেলাম এক লেডি বাইকারের। মনের কষ্টটা দূর করার জন্য প্রতি রাতে সেই লেডি বাইকারের সাথে ঘুরে বেড়াই। লেডি বাইকার মানে ঠিক বুঝলাম না। আমি যেদিন বাড়ি থেকে ফিরে আসি সেদিন লেডি বাইকারের সাথে পরিচয়। আমি উবার অ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাই আমার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তখন এসে হাজির হয় লেডি বাইকার। প্রথমে বুঝতে পারি যে একজন নারী। বাসার কাছে এসে যখন হেলমেট খুলল তখন বুঝতে পারলাম সে আসলে একজন নারী। ও এই ব্যাপার। দোস্ত তুই কিন্তু অলরেডি ভুল করে বসে আছিস। আবার নতুন করে কোনো ভুল করিস না। নিজের কষ্টটাকে ভুলাতে গিয়ে অন্যকে ব্যবহার হবে তার মনে কষ্ট দিয়ে বসিস না। মানেটা খুব সহজ। যেহেতু বললি সেই একটা মেয়ে, তাকে এখন ব্যবহার করছিস রিয়াকে ভুলে থাকতে। আবার এটা যেন না হয় লেডি বাইকার আবার তোর প্রেমে না পড়ে। আরে কিসব উল্টাপাল্টা বলছিস? তবে আশ্চর্যের বিষয় কি জানিস? মেয়েটার নাকি এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। অনাথ একটা মেয়ে, একা একাই ঢাকা শহরে থাকে শুধুমাত্র একটা বান্ধবীর সাথে। দোস্ত এইটাই কিন্তু একটা সমস্যা। পৃথিবীতে যার কেউ থাকে না তার কিন্তু কোনো একজন বিশ্বাসী মানুষ আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। ওর সাথে চলতে চলতে তুইও ঠিক সেই বিশ্বাসটা অর্জন করে বসিস না। তুই সবসময় সব কিছুর একটা নেগেটিভ দিক বের করে ছাড়বি। এখন খা, আগামীকাল অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এই রিশাদ মাহমুদ যা বলে শেষ পর্যন্ত সেটাই কিন্তু হয়। এদিকে রানীও বাসায় আসলো। বিরিয়ানি প্যাকেট মিনার হাতে দিয়ে বলে, খাবার রেডি কর, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। রানী ফ্রেশ হয়ে খেতে বসলো। আজ বিরিয়ানিটা কে কিনে দিয়েছে জানিস? ঠিক বুঝলাম না। বিরিয়ানি কিনে আনার কথা ছিল তোর তাহলে? হ্যাঁ, কিন্তু আজকে বিরিয়ানিটা কিনে দিল আমার সেই যাত্রী। তুই তার বিরিয়ানি নিতে গেলি কেন? অনেক জোর করলো, তাই ভদ্রতার খাতিরে নিয়েছি। ঠিক আছে, তবে আজ এনেছিস ভালো কথা। নেক্সট টাইম আর আনবি না, তাহলে আমি খাবো না। ওকে আমার জানের শাকচুন্নি। শালি, তুই আমাকে শাকচুন্নি বলি? তোর কোনো দিন ভালো হবে না। তোর বর। কি হলো, বাক্যটা শেষ কর। আমার বর কোনো দিন আমাকে ভালোবাসবে না এটাই তো বলতে চেয়েছিস? সারা জীবন তোমার মুখে এই কথাটা শুনে আসছি, আর দেখ কেমন তোর কথাটাই সত্যি হয়ে গেল। সরি রে দোস্ত, আমি বুঝতে পারিনি, আর কোনোদিন বলবো না। সমস্যা নেই, সত্যিই তো বললি। আর বাদ দে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। কাল আমাদের ভার্সিটির প্রথম দিন।
মিনা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। পরদিন সকালবেলা রানী আর মিনা দুজনেই নাস্তা করে বোরখা পরে ভার্সিটিতে আসলো। ক্লাসে বসে আছে। কিছু সময় পর ডিপার্টমেন্টের প্রধান ও আরও কয়েকজন স্যার ম্যাম ক্লাসে আসলো। সবাই দাঁড়িয়ে স্যার ম্যামদের সালাম দিল। চেয়ারম্যান স্যার সবাইকে বসতে বলল। চেয়ারম্যান স্যার, আমি তোমাদের ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ আব্দুল রশিদ খান। আর আমার সাথে যাদের দেখছো তারা হলো তোমাদের স্যার ম্যাম। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমি তোমাদের সবাইকে আশীর্বাদ করি যেন তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো। এখন তোমাদের সাথে থাকছে তোমাদেরই টিচার রিশাদ মাহবুব। আমি রিশাদ মাহমুদ। আজ প্রথম দিন, তাই কোনো পড়া হবে না। চলো সবাই পরিচিত হয়ে নেই। আস্তে আস্তে সকল স্যার ম্যামদের সাথে পরিচয় হয়ে যাবে বলেই সবাই চলে গেল। শুধু রয়ে গেল রিশাদ মাহমুদ। এদিকে রিশাদকে দেখে মিনার যেন প্রাণ পাখি উড়াল দেওয়ার পালা। হার্টবিট রকেটের গতিতে বাড়তে লাগলো। ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে রানীকে বলতে লাগলো, তো আমার কাম সারছে। সেই দিনে সেই ছেলেটা না জানি আমার কপালে কি আছে, আল্লাহ বাঁচাও। একদম ঠিক হয়েছে। সব সময় নিষেধ করি, ছেলেদের সাথে লাগতে যাবি না, বিপদে পড়বি। শুনেছিস কখনো আমার কথা? ভালোই হলো, তোকে শায়েস্তা করার জন্য একজনকে তো পেয়ে গেলাম। চুপ কর বোন। প্রথম থেকে সবার পরিচয় জানতে জানতে এবার রানীর পালা। রানী উঠে দাঁড়িয়ে, স্যার, আমি মুনসানা জান্নাত রানী। তোমাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। আচ্ছা বসো। এবার মিনার পালা। মিনা ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, স্যার, আমি তাসমিয়া জাহান মিনা। এবার মনে পড়েছে, তুমি সেই মেয়েটা না যে শপিং মলে আমার সাথে বেয়াদবি করেছিলে? মিনা মাথা নিচু করে আবার বলল, সরি স্যার, আর কোনো দিন হবে না। আর মনে মনে রিশাদের গোষ্ঠীর তসবি পড়ছে। রিশাদও মনে মনে বলে, ওয়েট ম্যাম, আজ প্রথম দিন তাই তোমাকে কিছু বললাম না, তবে আস্তে আস্তে দেখতে থাকো তোমার সাথে ঠিক কি কি হয়। জাস্ট ওয়েট অ্যান্ড হোশ। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে রিশাদ বলে, প্লিজ ওকে বসো। আচ্ছা আমি তাহলে আসি, এক এক করে সব স্যার ম্যাডামগণ আসবে তোমাদের সাথে পরিচয় হতে। বলে চলে গেল। এরপর ক্লাসে আসলো রাজ। আমি হলাম মইনুল হাসান রাজ, তোমাদের টিচার। প্রথম দিন ভার্সিটিতে এসে কার কি অনুভূতি জানতে পারি? সবাই একসাথে বলে, আচ্ছা তাহলে আমি এক এক করে জিজ্ঞেস করি। রানীর দিকে আঙ্গুল দিয়ে বলল, ইউ, হোয়াটস ইওর নেম? রানী হঠাৎ রাজের কথাই যেন চমকে উঠল। মনে মনে বলে, এত স্টুডেন্ট থাকতে আমাকেই কেন? এখন কি করব? আমি কথা বললেই তো সে ধরে ফেলবে আমি সেই লেডি বাইকার। রাজ আবার বলল, তো তুমি বোবা নাকি? স্যার, আমি কথা বলতে পারি। আমার নাম রানী। আর ভার্সিটির প্রথম দিনের অনুভূতি সত্যি অসাধারণ। মনে হচ্ছে যে স্বপ্নগুলো এতদিন দেখে এসেছি তার প্রথম ধাপ পার হলাম। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হলে সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। তবেই তো স্বপ্নটাকে হাত বাড়িয়ে ছুঁতে পারবো। গুড, তোমার কনফিডেন্স দেখে একটা কথা বলবো, চেষ্টা করো আর এগিয়ে গিয়ে স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যাও। তোমাদের সাহায্য করার জন্য আমরা তো আছি, সঠিক পথ দেখানোর জন্য। ও হ্যাঁ, আর একটা কথা, তোমার ভয়েসটা খুব চেনা চেনা মনে হচ্ছে। রানী এবার দাঁড়ালো। একটা মেয়ে দাঁড়িয়ে বলে, স্যার, আমি নীরা, কিন্তু একটা ব্যাপার ঠিক মেলাতে পারছি না। রেশাদ স্যার মিনাকে দেখে বলে তোমাকে চেনা চেনা লাগছে, এখন আবার আপনি বলেন রানীর ভয়েসটা চেনা চেনা মনে হচ্ছে। দেখো নীরা, প্রথম দিনে স্যারদের সাথে এমন কোনো জোকস করো না যাতে করে তোমার উপর একটা খারাপ ধারণার সৃষ্টি হয়। সরি স্যার। ওকে নীরা, এবার তুমি বলো তোমার অনুভূতির কথা। স্যার, আমার কোনো অনুভূতি নেই। আব্বুর জন্য পড়তে হচ্ছে, তাই ভার্সিটিতে আসা। আমি পড়তে চাই না, কিন্তু বাবা জোর করে পড়াবেই। আর আমি তো শ্বশুর বাড়ি যেতে চাই, কিন্তু এই কথা আব্বুকে কে বোঝাবে? নীরার এমন কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। শাট আপ ইডিয়ট, কখন কি কথা বলে হয় তাও জানো না? মেজাজটা পুরো ঘেটে দিল। রাজ রাগ গজ গজ করে তার রুমে চলে আসলো। তোর আবার কি হলো?
এত রেগে আছিস কেন? আর বলিস না, কোত্থেকে যে সব ফাজিল স্টুডেন্ট আসে আল্লাহ জানে, মেজাজটা পুরো বিগড়ে দিল। এরপর রাজ সবটা বলে। রিশাদ রাজের কথা শুনে হেসে দিল। তুই হাসছিস, আর আমার ইচ্ছে করছে মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মারতে। তোর ইচ্ছেটা আপাতত দমিয়ে রাখ। আজ ক্লাসে কাকে দেখলাম জানিস? কাকে? সেদিনের সেই শপিং মলের মেয়েটা। আজ প্রথম দিন তাই কিছু বলিনি, তবে আস্তে আস্তে ওর অবস্থা আমি যে কি করব তা আমি নিজেও জানি না। ভুলে যান না, কেন শুধু শুধু একটা মেয়ের পিছনে লাগতে যাবি? হিতে যেন বিপরীত না হয়। সময় সব কিছু বলে দেবে। জানি তো তুই আমার কথা শুনবি না। রানী আর মিনা ক্লাস শেষ হলে নিজের বাসায় চলে আসে। মিনা, জানিস আমার সেই যাত্রীটা আর কেউ না, সে হলো আমাদের রাত স্যার। এখন ভাবছি নিজেকে তার কাছ থেকে কতদিন লুকিয়ে রাখতে পারবো। আজই বললো তোমার ভয়েসটা চেনা চেনা মনে হচ্ছে। তুই লেডি বাইকার, তা সে জানলেই বা কি? না রে, আমি কারোর করুণার পাত্রী হয়ে থাকতে চাই না। এমনিতেই তাকে আমি বলছি যে আমি অনাথ, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তাতে কি হয়েছে? আমার অসহায়ত্বের কথা তো আগেই জেনে গেছে। এখন চাই না সে আমাকে কোনো সাহায্যে এগিয়ে আসুক, এই আর কি। সন্ধ্যাবেলা রানী বাইক নিয়ে বের হতেই রাজের মেসেজ আসলো। কি আর করার, অনিচ্ছা থাকা সত্ত্বেও যেতে হলো। একটু পর রানী রাজের সামনে এসে বাইক থামালো। রানী রাজের হাতে হেলমেট দিয়ে বলে, আজ কোথায় যাবেন? হাতির ঝিল চলো। ওকে, বাইকে বসুন। রানী রাজকে নিয়ে হাতির ঝিল আসলো। চলো গিয়ে ওইখানে বসি। রানীও আর কোনো কথা না বলে রাজের সাথে গিয়ে বসলো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? জি স্যার, করুন। তুমি কি লেখাপড়া করো? স্যার, গতকালকে বলেছি আমরা যেন কারো ব্যক্তিগত ব্যাপার জিজ্ঞেস না করি, কিন্তু আজকে আবার জিজ্ঞেস করে বসলেন। আচ্ছা, বলতে না চাইলে থাক, জোর করব না। তাহলে এখন আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যদি কিছু মনে না করেন? সমস্যা নেই, বলো। আপনি প্রতি রাতে আমার সাথে ঘুরতে কেন বের হন? কেন? কেন, তোমার ভালো লাগে না? স্যার, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না। তাহলে শোনো, আমার আবার তোমাকে ব্যক্তিগত কথা বলতে আপত্তি নেই। আসলে আমি একটা মেয়েকে 5 বছর যাবৎ ভালোবাসি, কিন্তু সেদিন তাকে ভালোবাসার কথা জানালে সে আমাকে রিজেক্ট করে দিয়ে লন্ডন চলে যায়। মনের কষ্টটাকে ভুলে থাকার জন্য তোমার সাথে ঘুরে বেড়াই। কি বলছেন স্যার? আপনার মতো একজন মানুষকে রিজেক্ট করলো, তাহলে সে কি চায়? রাজ মনে মনে বলে, সরি রানী, তোমার তার কারণটা বলতে পারলাম না। কেন জানি মনটা খুব করে বাধা দিচ্ছে তোমাকে বলতে। রানী আবার বলে, কি হলো স্যার, কথা বলছেন না কেন? জানি না কেন রানী, তোমার মুখে স্যার ডাকটা শুনতে একদম ভালো লাগে না, শুধু স্যার স্যার করেই যাচ্ছ। রানী মনে মনে বলে, আপনি যে আমার সত্যিকারের স্যার, এখন স্যার বলবো না তো কি বলবো? আচ্ছা বাদ দাও, একটা মজার কথা শুনবে? শুনবো, বলুন। আজ আমাদের ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে, তো ওদের সাথে পরিচিত হতে যাই। এর পরের ঘটনা সবটা বলল। রানী শুনে হাসতে শুরু করলো। রানীর হাসির শব্দ শুনে রাজ রানীর দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল। কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? তোমার হাসিটা খুব সুন্দর। তোমার হাসি শুনে একটা নাম দিতে ইচ্ছে হচ্ছে, সুহাসিনী। এতদিনে তুমি একবারও হাসোনি, এই প্রথম হাসলে। আজ থেকে তোমাকে আমি ডাকবো সুহাসিনী। সুহাসিনী শব্দের অর্থ জানো? রাজের কথা শুনে রানীর মুখটা অন্ধকারের কালো ছায়ায় ঢাকা পড়ল, আর মনে মনে বলে, লাস্ট কবে এইভাবে প্রাণ খুলে হেসেছি আমারও ঠিক মনে নেই। মাঝে মাঝে যদি মনের মাঝে যদি অশান্তির পাহাড় চেপে থাকে, তাহলে হাসবো কি করে? কি হলো, চুপ হয়ে গেলে কেন? জি স্যার, জানি যার হাসি সুন্দর তাকে সুহাসিনী বলে। ঠিক বলেছ, কিন্তু রাজকে থামিয়ে দিয়ে রানী বলতে শুরু করলো, আমি জীবনযুদ্ধে পরাজিত একজন সৈনিক। ছোটবেলার স্বপ্নটা এক নিমেষেই ভেঙে চুরে চুরমার হয়ে গেল। হৃদয়ের মাঝে রয়ে গেল শুধু অজানা অনেক অনুভূতি, যাকে আঁকড়ে ধরে বেঁচে আছি। এটাও যদি চলে যায়, তাহলে দেহ থেকে প্রাণ পাখি নামক পাখিটা বের হয়ে আমাকে ছেড়ে উড়ে যাবে। তাই কিছু অনুভূতি একান্ত আপন হয়ে থাকুক, সারা জীবন যাতে আগামী পথ চলার সঙ্গী হতে পারে। একদম ঠিক বলেছ, কিছু অনুভূতি একান্ত নিজের থাকা উচিত, হোক সেটা ভালো লাগার বা মন্দ লাগার। তবে রানী, অনুভূতিটাকে অনুভব করতে হয়,
তাহলে তো অনুভূতিটা জাগ্রত হয়। তার হয়তো কোনোদিন সম্ভব হবে না। বুঝছি, তোর মনের মাঝে কোথাও একটা লুকোনো কষ্টের পাহাড় জমে আছে। সেটাকে কখনো খুঁজে বের করার চেষ্টা করবেন না, তাহলে কষ্ট ছাড়া কিছুই পাবে না। এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। লেট করলে বান্ধবীটা চিন্তা করে। ওকে চলো। রাজ বাসায় আসার পর বাবা ফোন করলো। আসসালামু আলাইকুম, কেমন আছো বাবা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কিছু বলবা? তোমার বইয়ের ব্যাপারে কিছু ভাবলে? জি বাবা, আমি আগামীকাল ডিভোর্স লয়ারের কাছে যাব, তাই তো আসার সময় কাবিনে একটা জিরক্স কপি নিয়ে এসেছি। আর একটা বার ভেবে দেখলে হতো না? না বাবা, আমার ভাবা হয়ে গেছে। ডিভোর্স পেপার পেলে সই করে তোমাকে পাঠিয়ে দিব। দেখো বাবা, পরে যেন এই নিয়ে আফসোস করতে না হয়। তখন কিন্তু আমি কিছুই তোমার জন্য করতে পারবো না। আমার আর কিছুই বলার নেই। তবে কি জানো, তোমার জন্য আমি বেস্ট লাইফ পার্টনার নিয়ে আসছিলাম, কিন্তু তুমি হিরোকে কাঁচ মনে করেছো। যাই হোক, লাইফটা তোমার, তুমি ভালো বোঝো। আচ্ছা রাখি, ভালো থেকো। বলে ফোনটা কেটে দিয়ে আবার রানীকে ফোন করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল। আপনার বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু মা তুমি আমাকে আঙ্কেল কেন ডাকছো? বাবা বলে ডাকো। সরি আঙ্কেল, সেই অধিকার আপনার ছেলে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই বাবা বলে ডাকতে পারলাম না। আসলে ভুলটা আমারই হয়েছে। আমি যদি রাজকে ওর ছোটবেলাতেই বলে দিতাম তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। মা তুমি আমাকে ক্ষমা করে দিস, আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। থাক না আঙ্কেল এইসব কথা। আল্লাহ আমার ললাটে যা লিখে রাখছে সেটাই হবে, এতে আমার বা আপনার কোনো হাত নেই। যাই হোক, কিছু বলবেন? আজ তোমার ভার্সিটির প্রথম দিন ছিল, তা কেমন কাটলো তোমার প্রথম দিন? ভালো। তুমি তোমার লেখাপড়া চালিয়ে যাও, সব খরচ আমি দিব। না আঙ্কেল, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি আমার খরচ নিজেই বহন করতে পারবো। তাছাড়া যেখানে অধিকারটাই নেই সেখানে আমি হাত পেতে টাকাটাই বা নেই কি করে? ক্ষমা করবেন আমাকে। মা তুমি আমাকে সারা জীবনের জন্য অপরাধী বানিয়ে দিলি। জানি না এই পাপের ক্ষমা আল্লাহর কাছে পাবো কি। প্লিজ এইসব কথা আর বলবেন না, আমার খুব রাগ লাগে। আচ্ছা ঠিক আছে, বলবো না। ভালো থাকিস মা, আর মাঝে মাঝে বুড়ো বাপটার খবর নিস। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আর একটা কথা, আমার জন্য একদম চিন্তা করবে না, আমি ভালো আছি। চিন্তা করে প্রেশার বাড়াবেন না, ওষুধ ঠিক মতো খাবে। রাজের বাবা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, ঠিক আছে মা। ফোনে কথা বলা শেষ হলে মিনা জিজ্ঞেস করলো, তোর শ্বশুর মনে হয় ফোন করছিল। রে, তুই কেন ওনার পরিবারের লোকের সাথে কথা বলিস? এসব তুই কি বলছিস? আমাদের সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি। তুই এখনো আশায় আছিস যে তোর বর তোকে ফিরিয়ে নিবে? কেন থাকবো না? কারণ সে যে আমার না দেখা প্রথম প্রেমের অনুভূতি, যাকে ঘিরে সাজিয়েছি স্বপ্নের বাসর। এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যায় কি করে? তুই একটা বেহায়া। হ্যাঁ রে, আমার মনটা যে বড্ড বেহায়া, শুধু বারবার বরের কথাই মনে করিয়ে দেয়। তোর খুঁড়ে খুঁড়ে সালাম বোন, লায়লা মজনুর প্রেমে বিভোর, অথচ মজনু জানতেও পারলো না। সকালবেলা রানী আর মিনা ভার্সিটিতে আসলো। ক্লাসে বসে মিনা আল্লাহর নাম জপ করছে, যেন রিশাদ স্যারের মুখোমুখি না হতে হয়। ভয়ে মুখটা চুপসে গেছে। কি হলো তোর? ফুল স্পিডে ফ্যান চলছে, তারপরেও ঘামছিস? শরীর খারাপ লাগছে না তো আবার? আরে না, ভয় লাগছে না। জানি রিশাদ স্যার আমার সাথে কি করে, তাই। আরে এত চিন্তা করিস না, কিছু বলবে না। তাই যেন হয়। এদিকে রিশাদ মনে মনে টার্গেট নিয়েই ক্লাসে আসছে। আজ মিনাকে মনের মতো করে অপমান করবে। রিশাদ ক্লাসে ঢুকলে সবাই দাঁড়িয়ে তাকে সালাম দিল। রিশাদও সালামের জবাব দিয়ে বসতে বলল। রিশাদ লেকচার দেওয়ার ফাঁকে ফাঁকে একজন দাঁড় করিয়ে প্রশ্ন করছে। এরপর রিশাদ বলে, তোমরা যেহেতু বাংলায় অনার্স করছো আর আমি তোমাদের বাংলা সাহিত্য পড়াই, তাই সাহিত্যের বাইরে কোনো প্রশ্ন করব না। ওকে রানী, তুমি দাঁড়াও। রানী দাঁড়াতেই ওর দিকে প্রশ্ন ছুড়ে দিল। তুমি বলো, ইডিপাসের লেখকের নাম কি? জি স্যার, সফোক্লিস।
এটাকে বাংলায় অনুবাদ কে করেছে? সৈয়দ আলী আহসান। গুড, তুমি বসো। মিনা দাঁড়াও আর বলো, ইডিপাস কোন ধরনের সাহিত্য? গ্রিক ট্র্যাজেড। ট্র্যাজেডির মানে কি? বিয়োগান্তক নাটক। এবার বলো, এই নাটকের দেবদত্তদের দৌববাণী কে ছিল? স্যার, এটা আমার জানা নেই। এবার রিশাদ সুযোগ পেল মিনাকে অপমান করার। কি তুমি এই বিখ্যাত নাটকটার মূল কাহিনী জানো না? কি করে বাসরিতে চান্স পেলে? নাকি 2 নাম্বারই করেছ? তোমার তো বাসরিতে পড়ার কোনো যোগ্যতাই নেই। কোথা থেকে যে এইসব ফালতু মেয়ে আসে বাসরিতে পড়তে? যদি জিজ্ঞাসা করতাম বলিউড হিরোদের জীবন বৃত্তান্ত বলো, গড় করে বলে দিত, কান ধরো আর দাঁড়িয়ে থাকো। মিনা দাঁতে দাঁত চেপে রিশাদের কথাগুলো সহ্য করছে আর মনে মনে রিশাদের শ্রাদ্ধ করছে। রিশাদও মনে মনে অনেক খুশি আজ মনের মতো অপমান করতে পেরেছে বলে। আমি বলছি দৌববাণী কি ছিল? থিবির রাজা লিয়াস উ ইয়েকাস তার পুত্র সন্তান ইডিপাস জন্ম নেওয়ার পর নামকরণের আগেই দৌববাণীর মাধ্যমে জানা গিয়েছিল এই সন্তান পিতাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে এবং সন্তান জন্ম দেবে। এমন ভয়াবহ ও বিতর্কিত পরিণতি থেকে বাঁচতে পাহাড় থেকে ফেলে দিতে ইডিপাসকে মেষপালকের কাছে দেওয়া হয়, কিন্তু মেঘপালকের দয়া হয় শিশুটির প্রতি। ফলস্বরূপ দেবতাদের দৌববাণী সত্যিতে রূপান্তরিত হয়। আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাস শেষ করে রিশাদ চলে গেল নিজেদের রুমে। রাজ রিশাদকে দেখে জিজ্ঞেস করে, কিরে, আজ এত খুশি কেন? আজ মনের মতো করে মিনাকে বকা দিয়েছি। দেখ, আমরা কিন্তু টিচার আর ওরা আমাদের স্টুডেন্ট, ওদের সাথে বেশি খারাপ ব্যবহার করা ঠিক হচ্ছে না। কিন্তু আমি যে মিনাকে শাস্তি দিয়েই যাব। তোর যা খুশি তাই কর, আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি আসি। এদিকে মিনাকে বাকি সবাই মিলে ইনসাল্ট করতে লাগলো। মিনা সহ্য করতে না পেরে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। রানীও মিনার পিছু পিছু মিনা মিনা করতে ডাকতে ডাকতে বের হতে যাবে, এখন রাজেশ স্যারের সাথে দরজার সামনে ধাক্কা খেল। রানী পড়ে যেতে নিলে রাজ ওকে ধরে ফেলে। বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। রাজ রানীকে সোজা করে দাঁড় করিয়ে দিল। রানী, কি হলো? এভাবে হন্তদন্ত হয়ে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছ কেন? ক্লাস করবে না? সাহায্য করার জন্য ধন্যবাদ। না স্যার, ক্লাসে করব না। কেন? রানী এরপর ক্লাসে ঘটে যাওয়া ঘটনাগুলো বলল। সরি, মিনা বড্ড অভিমানী মেয়ে। জানি না এখন নিজের অবস্থা নিজেই কি করে। আমি আসি, আগামীকাল আপনার ক্লাস করব। ওকে, যাও। রাজ মনে মনে রিশাদকে বকা দিতে লাগলো। রানী মিনা খুঁজতে শুরু করলো। অনেক খুঁজতে খুঁজতে দেখলো একটা গাছের নিচে বসে আর কাঁদছে। রানী গিয়ে মিনার পাশে বসলো। চল আমরা বাসায় যাই, আর কাঁদিস না। তুই জানিস আমার জীবনে এমন স্যার আর পাইনি। রিশাদ স্যার বড্ড অহংকারী। তার মন মানসিকতা এতটা নিচ আমি ভাবতেও পারিনি। তার জন্য আমার হৃদয়ে জমে আছে একরাশ ঘৃণা। পৃথিবীতে সব মানুষ যদি এক হতো তাহলে দুঃখ কষ্ট নামক অদৃশ্য বস্তুর কোনো অস্তিত্বই থাকতো না। এবার চল। চল, আমি আর কোনোদিন রিশাদ স্যারের ক্লাসই করব না। এরপর দুজনে বাসায় চলে আসলো। এদিকে রাজ ক্লাস শেষ করে রুমে এসে দেখলো রিশাদ মনের আনন্দে চেয়ারে বসে গুনগুন করে গান গাইছে। এই অবস্থা দেখে রাজের মাথা পুরো গরম হয়ে গেল। তুই এতটা বদমেজাজি কেন বলতে পারিস? আমি বদমেজাজি বা তোর থেকেই অনেকটাই কম। বাজে কথা রাখ, ক্লাসে কি হয়েছে শুনবি? কি হয়েছে? তুই চলে আসার পর সবাই মিলে মিনাকে যা না তাই বলে অপমান করছে। মেয়েটা কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে গেল। একদম ঠিক হয়েছে। তোর সাথে কথা না বলে দেয়ালে মাথা ঠুকে মরে যাওয়া ভালো। বিকেলবেলা রাজে তৈরি হওয়া দেখে রিশাদ জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? ডিভোর্স লয়ারের কাছে। তাহলে তুই সিদ্ধান্ত নিয়ে নিলি? তুই জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছিস। দেখ ভাই, মানুষের চোখের দেখা বা জানার মাঝেও ভুল থাকতে পারে। হেয়ালি না করে সরাসরি বল, কি বলতে চাস?
তোর কি মনে হয় তোর বাবা তোকে এত শিক্ষিত করে গড়ে তুলছে আর তোর বউকে অশিক্ষিতই রেখে দিল? তুই কি তোর বউয়ের সম্পর্কে কিছু কখনো জানতে চেয়েছিস? সে কি করে, কতটুক লেখাপড়া করছে? না, প্রয়োজন মনে করিনি। কারণ সে একটা অনাথ মেয়ে, লেখাপড়া করবে কোথা থেকে? দাদু নিশ্চয়ই লেখাপড়া করায়নি। আগের দিনের মানুষ তো চিন্তা করছে বিয়ে তো হয়ে গেছে, লেখাপড়া করিয়ে কী লাভ। তোর সাথে যুক্তিতে আমি পারবো না। তোর যা ইচ্ছে তাই কর, তবে হিসেবের খাতাতে সব কিছু হিসাব করে রাখিস যাতে পরবর্তীতে হিসাব মিলাতে সুবিধে হয়। যেখানে আবার কোনো সমীকরণ মিলাতে গিয়ে মন আর মস্তিষ্কের দাণ্ডব যুদ্ধের সম্মুখীন হতে না হয়। আর একটা কথা, তোর বউয়ের নামটা কি জানিস? না, তাও জানি না। জেনে কি করব? যার সাথে সংসারটাই করবো না তার সম্পর্কে জেনে কী লাভ? যা ভাই, তুই যা, তোকে আর কিছু বলার নাই। সন্ধ্যার দিকে রাজ রানী ফোনে মেসেজ পাঠালে রানী ফোন ব্যাক করে বলল, স্যার আজ বের হব না, শরীরটা ঠিক লাগছে না। কি হয়েছে? মাথা ব্যথা করে। ওকে, তুমি রেস্ট নাও। পরদিন সকালে দুজনে ভার্সিটিতে আসলো, কিন্তু মিনা ক্লাসে আসলো না, বসে রইল সেই গাছের নিচে। কিরে, এখানে বসলি যে, ক্লাসে যাবি না? ঋষাদ, বজ্জাদের ক্লাস করব না, তুই যা, ক্লাস শেষ হলে আমাকে ফোন করিস। আচ্ছা তাহলে তুই থাক, আমি ক্লাসে যাই। রানী ক্লাসে আসলো, একটু পর ঋষাদও আসলো। ক্লাসে এসে চারদিক চোখ বুলিয়ে মিনাকে খুঁজতে লাগলো। রানী আছে ক্লাসে, কিন্তু মিনা নেই। ঋষাদের মেজাজটা পুরো বিগড়ে গেল। রানী, আজ মিনা আসেনি? না স্যার। তুমি মিনাকে বলে দিও যদি আমার ক্লাস না করে তাহলে ওকে আমি আমার সাবজেক্টে ফেল করিয়ে দিব। ঋষাদের ক্লাস শেষ হলে রানী ফোন করে মিনাকে ডাকলো। এদিক রাজও ক্লাসে এসেছে। মিনা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। ক্লাস শেষ হলে আমার রুমে তুমি আর রানী এসো। জি স্যার, আসবো। ক্লাস শেষ হলে রানী আর মিনা রাজের সাথে রুমে আসলো। রাজ আর রানী, তোমরা দুজন যদি বাইরে যেতে। দেখ রিসাদ, বাড়াবাড়ি করাটা কি ঠিক হচ্ছে? এই প্রশ্নটা আমাকে না করে তুই নিজেকে কর, উত্তর পেয়ে যাবি। রাজ রাগে গজগজ করতে করতে রানীর হাত ধরে টানতে টানতে বলছে, চলো আমরা বাহিরে যাই। হঠাৎ রাজের স্পর্শ পাওয়াতে রানীর মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। এই প্রথম কোনো পুরুষের হাতে স্পর্শ পেল ওর হাতে, তাও আবার একটা পরপুরুষের। রানী হা হয়ে তাকিয়ে আছে রাজের দিকে। বাহিরে আসতেই রাজ রানীর দিকে তাকালো। এত বিস্ময়ের চোখে আমার দিকে তাকিয়ে আছো কেন? জি স্যার, বলবো। স্যার আমার হাতটা ছাড়ুন। এবার রাজের খেয়াল হলো ওর রানীর হাত ধরে আছে। ও সরি রানী, মাথা গরম হয়ে গেছিল তাই কখন তোমার হাত ধরেছে খেয়াল নেই। ইটস ওকে। কিন্তু স্যার, ঋষাদ স্যারের মতিগতি আমার ঠিক লাগছে না। প্লিজ আপনি কিছু একটা করুন। চিন্তা করো না রিশাদ, এতটাও খারাপ না। হয়তো 2-4টা বকা দিবে আজর ক্লাস করেনি বলে। আমার মনে হচ্ছে ঋষাদ স্যার মিনাকে তার নিজস্ব সম্পত্তি মনে করছে। আপনি বলেন, একটা মেয়ের ওপর এতটা অধিকার খাটানো কি ঠিক হচ্ছে? তাই তো। মিনা বড্ড অভিমানী। দেখা গেল ঋষাদ স্যারের এই ব্যবহারের কারণে ও লেখাপড়ায় ছেড়ে দিল। আচ্ছা, আমি রিশাদকে বুঝিয়ে বলবো। একটু পর মিনা মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে আসলো। রানীও মিনার পিছু পিছু হাঁটতে লাগলো। মিনা স্যার তোর সাথে কিছু করেনি তো? কি সব উল্টোপাল্টা বকছিস? সে আমার সাথে কি করবে? তবে কথাটা শুনিয়েছে অনেক, আর অনেক দিন দেখব। তারপরে যদি হিটলারটা আমার সাথে এইরকম ব্যবহার করে তাহলে আমি ভর্তি বাতিল করে প্রাইভেটে ভর্তি হব। পড়বো না আমি আর ইউনিভার্সিটিতে, তাতে আমার কপালে চায় থাকুক। রানী মনে মনে বলে, ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। ফালতু কথা রাখ, আর চল বাসায় যাই। জানিস, আজ আমাকে মাথা মোটা ইডিয়েট বলছে। ইচ্ছে করছিল গালে একটা ঠাস করে চড় লাগিয়ে দিই। শালা হনুমান, তোর বউ তোকে জীবনে ভালোবাসবে না, মিলিয়ে নিস আমার কথা। আবার এই কথা? প্লিজ এই অভিশাপটার কাউকে দিস না। তুই আমাকে এই কথা বলতে বলতে সত্যি হয়ে গেছে। তোকে তোর স্বামী মেনে নেয়নি, এখন এটা আমার দোষ হলো? দেখ, আমি সেটা বলতে চাইনি। হয়েছে, থাক, আর বলতে হবে না। আমি তোকে এই কথাটা কোনোদিন সিরিয়াস হয়ে বলিনি। আমি তো শুধু তোকে খ্যাপানোর জন্য বলতাম। আচ্ছা বাদ দে, একটা রিক্সা ডাক। দুজনে রিক্সা করে বাসার দিকে রওনা করলো। অন্যদিকে রাজ রুমে ঢুকে
তুই কি চাস মিনা আর এই ভার্সিটিতে না পড়ুক? মানেটা খুব সহজ। এখন মিনা যদি লেখাপড়া ছেড়ে দেয় তখন নিজেকে ক্ষমা করতে পারবি? লেখাপড়া ছেড়ে দেবে কেন? তোকে বুঝিয়ে কোনো লাভ নেই। তোর যা ভালো মনে হয় সেটাই করতে পারিস। এভাবে কেটে গেল কয়েকদিন, কিন্তু রিশাদের অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। রানীও প্রতিনিয়ত রাজের কাছে নালিশ করে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। রিশাদ স্যার মিনাকে জানা না তাই বলে অপমান করলো, তবে আজ রানীকেও ছাড় দেয়নি। রানী আর মিনা উপায় না পেয়ে রাজের কাছে আসলো। আসবো স্যার। আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজও বুঝি নালিশ করতে এসেছো? স্যার, আজ আমি নালিশ করতে আসিনি, আজ আপনাকে জানাতে এসেছি রিশাদ স্যারের অপমানগুলো আর সহ্য হচ্ছে না। আর একদিন দেখব, তারপর চেয়ারম্যান স্যারের কাছে যাব। রিশাদ স্যার আজ রানীকেও অপমান করছে। ওয়েট, মিনা স্যারের কাছে যেতে হবে না, আমি তোমাকে সমাধান দিচ্ছি। কি সমাধান স্যার? শোনো, তুমি কয়েকদিন ভার্সিটিতে এসো না, আর একটা কাজ করো, ভর্তি বাতিলের জন্য একটা অ্যাপ্লিকেশন লিখো, যেটা শুধু আমার কাছে থাকবে। এটা আপনি কি বলছেন? এত কষ্ট করে ভার্সিটিতে চান্স পেয়েছে, শুধুমাত্র একজন স্যারের জন্য স্বপ্নের ভার্সিটিতে পড়বে না? আহা, আমার পুরো কথাটা তো শোনো। অ্যাপ্লিকেশনটা শুধু আমার কাছে থাকবে, রিশাদকে ভয় দেখানোর জন্য। সত্যি সত্যি তো আর ভর্তি বাতিল করছো না। তুমি ভার্সিটিতে আসছো না দেখে রানীর কাছে রিশাদ জিজ্ঞেস করবে তোমার না আসার কারণ। তখন রানী বলবে তুমি আর ভার্সিটিতে পড়বা না। দেখো এতে কাজ হয় কি না। কাজ না হলে চেয়ারম্যান স্যারের কাছে বলো। ওকে স্যার, তাই হবে। আমরা তাহলে আসি। ওকে। সন্ধ্যাবেলা রাজ রানীর সাথে বের হলো। আজ দুজনে একটা নদীর পাড়ে গিয়ে বসলো। রানী, আমার একটা কথা খুব করে জানতে ইচ্ছে হচ্ছে। কি কথা স্যার? পৃথিবীতে মানুষ সত্যি কি বহুরূপী হয়? হঠাৎ এই প্রশ্ন কেন? একজন মানুষ আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এক এক সময় এক এক রূপে আমার সামনে আসে। কেন এই ছদ্মবেশ বলতে পারো? আমি কি করে বলবো? সত্যি তুমি বলতে পারো না? বললাম তো না। রাজ মনে মনে বলে, ছদ্মবেশের অন্তরালের আড়ালে তুমি নিজেকে কতদিন লুকিয়ে রাখতে পারো? আচ্ছা শোনো, একটা ছেলে একটা মেয়েকে অনেক বেশি অপমান করে কখন? যখন ছেলেটি মেয়েটিকে অনেক বেশি ভালোবাসে। কিভাবে? অপমানের মাঝে ভালোবাসা আসে কোথা থেকে? বলছি, ছেলেটির মেয়েটির উপর একটা অধিকার বোধ জন্ম নেয়। সেই অধিকার বোধ থেকেই মেয়েটির ছোট ছোট ভুলগুলোকে সহ্য করতে না পেরে অপমান করে। হয়তো মেয়েটি ভালোবাসাটা দেখতে পায় না, অপমানটাই দেখতে পায়। হবে হয়তো। তুমি কখনো কাউকে ভালোবেসেছো? বেসেছি, অনেক বেশি ভালোবেসেছি। তবে আমার ভালোবাসাটা ছিল একজন অচেনা মানুষকে ঘিরে, যাকে আমি কোনোদিন দেখিও নি। ফেসবুক প্রেম? না স্যার, সে আমার কৈশোর জীবনের ভালোবাসা। আজ বলতে ইচ্ছে করছে না, একদিন সবটা আপনাকে বলবো। তাহলে তোমাদের সেই অচেনা মানুষটি এখন কোথায়? জানি না, তবে একদিন খুব কাছেই ছিল, কিন্তু ভাগ্য আমাকে তাকে এক পলক দেখারও সুযোগ দেয়নি। সে নিজের হাতে আমার স্বপ্নের সাজানো বাগানটা এক নিমিষে ভেঙে চুরে তছনছ করে দিয়ে চলে গেল। কারণটা কি জানতে পারি? স্যার পরে বলবো, বললাম তো, এখন বলতে ইচ্ছে করছে না। ওকে, তোমাকে জোর করব না, তবে শোনার অপেক্ষায় রইলাম। স্যার এবার চলেন, অনেক রাত হয়েছে, এখন বাসায় ফেরা যাক। চলো। রাজ বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে রিশাদের কাছে আসলো। কিছু বলবি? বলার জন্যই তো আসলাম। ওকে বল। তুই কি মিনাকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন? আর আমি মিনাকে ভালোবাসতে যাব কোন দুঃখে? প্রশ্নগুলো আমাকে না করে নিজের মনকে কর, উত্তর মনে হয় পেলেও পেতে পারিস। বলে রাজ নিজের রুমে চলে যায়। রিশাদ এবার নিজের মনকে সত্যি সত্যি প্রশ্ন করে বসলো। আমি কি সত্যিই মিনাকে ভালোবাসি? আমি প্রতিদিন ওর সাথে খারাপ ব্যবহার কেন করি? আমি তো এখন আর চাই না ওকে অপমান করতে, কিন্তু তারপরেও কেন ওকে অপমান করি? মন বলছে হ্যাঁ তুমি মিনাকে ভালোবাসো, কিন্তু মস্তিষ্ক বলছে না তুমি মিনাকে ভালোবাসতেই পারো না। মন আর মস্তিষ্কের দ্বন্দ্ব যুদ্ধে রিশাদের মাথাটা ঝিমঝিম করছে। এদিকে রাজরানীর কথা ভাবছে। কে এই রহস্যময়ী নারী রানী? এর মাঝে কি এমন রহস্য লুকিয়ে আছে যা আমাকে বলতে পারছে না? তবে আমি শিওর এই হলো আমার স্টুডেন্ট রানী। কিন্তু আমার সাথে লুকোচুরি করছে কেন? আচ্ছা আমি বা কেন রানীর রহস্য ভেদ করতে চাচ্ছি? আমার জীবনে নারীর অস্তিত্ব শুধু রিয়াতেই আবদ্ধ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে
সেই জায়গাটা রানী দখল করতে চাচ্ছে। অন্যদিকে আমি যে এক নারীর কাছে কাগজে কলমে বন্দি হয়ে আছি, জানি না এর থেকে কবে মুক্তি পাবো। পরদিন সকালবেলা রানী নাস্তা করে একা একা ভার্সিটিতে আসলো। প্রথম ক্লাসটা রিসার্চ স্যারের। একটু পর রিশাদ স্যার ক্লাসে আসলো। ও চারদিকে চোখ বুলিয়ে দেখলো, কিন্তু মিনাকে দেখতে পেল না। এবার রানীকে জিজ্ঞেস করেই ফেললো, রানী, মিনা কোথায়? ওকে যে দেখছি না। স্যার, মিনা আর ভার্সিটিতে পড়বে না। রানীর কথা শুনে রিশাদের প্রচণ্ড রাগ হলো। রানীকে দু চারটা কথা শুনিয়েও দিল। ক্লাস শেষ করে রাগে কটমট করতে করতে চলে আসলো নিজেদের রুমে। ভার্সিটিতে পড়বে না মামুর বাড়ির আবদার সামনে পেলে তোলে একটা আছাড় মারতাম। শালির কত বড় সাহস! তুই পড়বি না, তোর গাড় পড়বে। একবার কাছে পাই তোকে বোঝাবো এই রিশাদ কি চিস। রাজ রিশাদের কথা শুনে মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, এই তো লাইনে আসো বাছাধন, তুমি তো মিনার প্রেমে পুরো মজনু হয়ে আছো, শুধু মুখে স্বীকার করতে পারছো না। ঔষধে কাজ হয়েছে, তবে এবার আগুনে ঘি ঢালতে হবে। দেখা যাক কতটা জলে। রাজ, শুনছিস? না বললে শুনবো কি করে, আগে বলবি তো। মিনা নাকি আর ভার্সিটিতে পড়বে না। ভালোই হলো, তুই প্রতিদিন মেয়েটাকে যে হারে প্যারা দিস, আমার মনে হয় বয়ফ্রেন্ডও তার গার্লফ্রেন্ডকে এতটা প্যারা দেয় না। তাছাড়া আবার কি? মিনা গতকাল আমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে গেছে ভর্তি বাতিলের জন্য। কি? কই সে অ্যাপ্লিকেশন আমাকে দে তো। রাজ অ্যাপ্লিকেশনটা হাতে দিতেই রিশাদ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো আর বলছে, এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আমিনুল লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে।